ডিভোর্সের অনেক বছর পর ডিএম হওয়া স্বামী পৌঁছালেন স্ত্রীর কুঁড়েঘরে। তারপর যা ঘটল তা সবাইকে কাঁদিয়ে দিল। বন্ধুরা, এটি একটি সত্য ঘটনা, যা বিহারের রাজধানী পাটনার কাছে গড়ে ওঠা একটি ছোট গ্রামের, যেখানে গ্রামের শেষ প্রান্তে ক্ষেত আর কাঁচা রাস্তার মাঝে একটি সাধারণ ঘর ছিল। সেই ঘর, যার মাটির দেওয়াল গ্রীষ্মে পুড়ত আর বর্ষায় সিক্ত হয়ে যেত। সেই ঘরেই থাকত অমিত। না ছিল কোনো বড় পরিচয়, না কোনো উঁচু মর্যাদা, না আগে পিছে চলার মতো লোক। ছিল শুধু চোখে বড় স্বপ্ন আর মনে কিছু করে দেখানোর জেদ। এমন এক আগুন, যা দারিদ্র্যের কোনো শীতল নিঃশ্বাসেও নিভে যেত না। অমিত ছোটবেলা থেকেই পড়াশোনায় ভালো ছিল। গ্রামের সরকারি স্কুলের ভাঙা বেঞ্চে বসে জানালা দিয়ে ফসলের মাঠ দেখতে দেখতে সে বড় বড় স্বপ্ন বুনত। তার কাছে স্কুল শুধু চার দেওয়াল ছিল না, বরং ছিল সেই জীবন থেকে বেরিয়ে আসার একটা পথ, যা সে প্রতিদিন নিজের ঘরে দেখত। তার বাবা মাঠে মজদুরি করতেন। রোদে পোড়া শরীর, ফাটা হাত, আর সন্ধ্যায় ঘরে ফেরার সময় চোখে ক্লান্তি ও অসহায়ত্ব। মা অন্যের বাড়িতে বাসন মেজে কোনো মতে সংসার চালাতেন। মাঝে মাঝে এঁটো বাসনের সাথে মানুষের কটু কথাও শুনতে হতো। দারিদ্র্যই ছিল অমিতের জীবনের সবচেয়ে বড় সত্য। কিন্তু সে কখনোই একে নিজের দুর্বলতা হতে দেয়নি। সে জানত যে পরিস্থিতি তাকে ভাঙার সব রকম চেষ্টা করবে, কিন্তু সে যদি নুয়ে পড়ে তবে সারা জীবন নুয়েই থাকতে হবে। কলেজ জীবনেই অমিতের বিয়ে হয়ে যায় কাব্যর সাথে। কাব্য সেই গ্রামেরই মেয়ে ছিল। সহজ সরল, গুণবতী, কম কথা বলা কিন্তু গভীরভাবে চিন্তা করা এক মানুষ। তার মুখে সব সময় এক অদ্ভুত শান্তি থাকত, যেন পরিস্থিতি যতই কঠিন হোক, সে ভেঙে পড়ার পাত্রী নয়। বিয়ে খুব সাদামাটাভাবে হয়েছিল। না ছিল ঢোলবাজনা, না কোনো জাঁকজমক। শুধু দুই পরিবার, কিছু আত্মীয় আর এক নতুন পথ চলা। সেদিন কাব্য লাল শাড়িতে নিজেকে নয়, বরং নিজের ভবিষ্যৎকে দেখেছিল। আর অমিত তার হাত ধরার সময় নিজের সাথে এক প্রতিজ্ঞা করেছিল। বিয়ের পর অমিত কাব্যকে একটি কথাই বলেছিল, আমি আজ গরিব, কিন্তু একদিন বড় অফিসার হব, শুধু আমার সাথ ছেড়ো না। কাব্য হেসে মাথা নেড়েছিল। সেই হাসিতে কোনো শর্ত ছিল না, কোনো প্রশ্ন ছিল না, পদের বা টাকার কোনো মোহ তার ছিল না। তার ভরসা ছিল নিজের স্বামীর ওপর। কিন্তু আসল জীবন সিনেমার মতো সহজ নয়। স্বপ্ন দেখা যতটা সহজ, তা সত্যি করা ততটাই কঠিন। অমিত পড়াশোনা শেষ করে সরকারি চাকরির প্রস্তুতি শুরু করল। দিন রাত বইয়ে ডুবে থাকত। সকালে চোখ মেলা থেকে শুরু করে রাতে ঘুমানোর আগে পর্যন্ত শুধু পড়ার প্রশ্ন। কিন্তু প্রতিবার পরীক্ষায় কোনো না কোনো ঘাটতি থেকে যেত। কখনো প্রিলিমিনারিতে ফেল, কখনো মেন্সে। প্রতিটা ব্যর্থতার পর সে নিজেকে আরও শক্তভাবে গড়ে তুলত। কিন্তু ঘরের অবস্থা দিনে দিনে খারাপ হতে লাগল। খরচ বাড়ছিল, কিন্তু আয় ছিল শূন্য। কাব্য কখনো অভিযোগ করেনি। সে মাঠে কাজ করতে শুরু করল। কখনো সেলাই ফোড়াই, কখনো অন্যের বাড়িতে ঝাড়ু মোছা। অনেক সময় সে না খেয়ে ঘুমিয়ে পড়ত, কিন্তু অমিতকে তা কখনোই বুঝতে দিত না। তার সামনে সবসময় হাসি মুখে থাকত, যাতে অমিতের মনোবল ভেঙে না যায়। সমস্যা শুরু হলো তখন, যখন সমাজ কথা বলতে শুরু করল। গ্রামের আড্ডাখানা, রাস্তার মোড়, কুয়োর পাড়, সব জায়গায় ফিসফাস চলত। আরে এত পড়াশোনা করে কি লাভ, ঘরে বসে আছে আর বউ কামিয়ে খাওয়াচ্ছে, এর চেয়ে কোনো চাকরি করা ছেলের সাথে বিয়ে হলেও তো ভালো হতো। এই কথাগুলো ধীরে ধীরে অমিতের কানে পৌঁছতে শুরু করল। প্রথমে সে না শোনার ভান করল, তারপর চুপচাপ সয়ে গেল। কিন্তু ধীরে ধীরে সে ভেতর থেকে ভেঙে পড়তে লাগল। উপরন্তু পরিবারের চাপ। আর কতদিন এভাবে চলবে অমিত? প্রতিটা প্রশ্ন তার বুকে তীরের মতো বিদ্ধ। একদিন কোনো এক বিষয় নিয়ে তর্কাতর্কি হল। তর্ক এতটাই বাড়ল যে শব্দগুলো বিষাক্ত হয়ে উঠল। রাগের মাথায় অমিত বলে ফেলল, আমার কারণে তোমার জীবন বরবাদ হয়ে গেল। কাব্য যেন স্তব্ধ হয়ে গেল। প্রথমবারের মতো তার চোখে জল নয়, বরং হৃদয় ভাঙার বেদনা ছিল। সে জানত এই কথাগুলো রাগের মাথায় বলা হয়েছে, কিন্তু শব্দের আঘাত রাগের চেয়েও বড় হয়। সেই দিনই আত্মীয় স্বজন আর গ্রামবাসীদের চাপে সেই সিদ্ধান্ত নেওয়া হলো, যা দুজনের জীবনের মোড় ঘুরিয়ে দিল। ডিভোর্স। কাগজে কিছু সই হলো, আর বছরের সম্পর্ক শেষ হয়ে গেল। যে সম্পর্ক টিকিয়ে রাখার জন্য কাব্য নিজের ক্ষুধা, স্বপ্ন আর আত্মসম্মান পর্যন্ত বাজি ধরেছিল। যেদিন কাব্য দাপের বাড়ি যাওয়ার জন্য বের হলো, তার কাছে না ছিল গয়না, না ছিল টাকা। ছিল শুধু একটা ছোট ব্যাগ আর এক রাশ কষ্ট। যাওয়ার সময় সে অমিতের দিকে তাকালো। তার চোখে কোনো অভিযোগ ছিল না, কোনো ঘৃণা ছিল না। শুধু একটি বাক্য বলল, যদি কপাল সুযোগ দেয়, তবে একদিন নিজের ওপর তোমার আফসোস হবে।
অমিত কিছু বলতে পারল না। সে পাথরের মতো দাঁড়িয়ে রইল। কাব্য গ্রামের এক কোণে বানানো একটি ছোট কুঁড়ে ঘরে থাকতে শুরু করল। মাটির দেয়াল, ফুটো হয়ে যাওয়া ছাদ, কিন্তু আত্মসম্মান ছিল অটুট। গ্রামবাসীদের নজর বদলে গিয়েছিল। ডিভোর্সি মেয়ে, এর পাশে বসো না, এই কথাগুলো তাকে রোজ বিদ্ধ। কিন্তু কাব্য কারো কাছে অভিযোগ করেনি। সে তার কষ্টগুলো চুপচাপ সয়ে নিল। ওদিকে অমিতের অবস্থা আরও খারাপ হয়ে গেল। ডিভোর্সের পর ঘরে এক অদ্ভুত নিস্তব্ধতা বিরাজ করত। মায়ের চোখে প্রশ্ন, বাবার নীরবতা, আর নিজের ভেতরে অপরাধবোধ। সে নিজেকে সবকিছুর জন্য দায়ী ভাবতে লাগল। এক রাতে সে সিদ্ধান্ত নিল, হয় সবকিছু ছেড়ে দেব, না হয় কিছু একটা হয়ে ফিরব। সেই রাতে সে ঘুমায়নি, শুধু অন্ধকারে ছাদের দিকে তাকিয়ে নিজের অতীতের সিদ্ধান্তগুলোকে অভিশাপ দিচ্ছিল। পরের দিন সকালেই সে গ্রাম ছেড়ে শহরে চলে গেল, কাউকে না বলে, কোনো সাহায্য ছাড়া। পাটনার রাস্তাঘাট তার লড়াইকে খুব কাছ থেকে দেখেছে। কখনো রেলওয়ে স্টেশনে রাত কেটেছে, কখনো কোনো ধাবায় এঁটো বাসন মেজেছে, কখনো সারাদিনের মজুরির পর বই খোলার মতো শক্তিও শরীরে অবশিষ্ট থাকত না। কিন্তু তার হাতে বই সব সময় থাকত। লোক হাসাহাসি করত, এত পড়ে কি হবে? অমিত চুপ থাকত। সে জানত না যে সময় এখনো আরও পরীক্ষা নিতে বাকি। ডিভোর্সের পর অমিতের জীবন যেন একেবারে খালি হয়ে গিয়েছিল। এমন এক শূন্যতা যা শব্দে প্রকাশ করা যায় না। যে ঘরে একসময় কাব্যর মৃদু কণ্ঠস্বর প্রতিধ্বনিত হতো, উনুনে হাঁড়ি পাতিলের শব্দ হতো, সকালে তার পায়ের শব্দে দিন শুরু হতো, সেই ঘরে এখন নিস্তব্ধতা ছেয়ে থাকত। দেয়ালগুলো এক ছিল, ছাদও এক ছিল, কিন্তু সেখানে প্রাণ ছিল না। যেন বাড়িটিও প্রিয় কাউকে হারিয়েছে। অমিত যখনই সেই ঘরে একা বসত, তার মনে হতো কাব্য এখনই কথা বলবে, পেছন থেকে ডাক দেবে। কিন্তু প্রতিবার উত্তরের বদলে শুধু নীরবতা মিলত। সে সবচেয়ে বেশি রাতকে ভয় পেতে শুরু করল, কারণ রাত এলেই স্মৃতিরা কড়া নাড়েরেই তার সামনে এসে দাঁড়াত। কাব্যর চুপচাপ খাবার পরিবেশন করা, তার ক্লান্ত চোখ, কোনো অভিযোগ ছাড়া হাসি মুখে থাকা, আর তারপর সেই শেষ দিন, সেই শেষ কথাগুলো, এগুলো তাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছিল। সেই নিস্তব্ধতা থেকে পালাতেই সে গ্রাম ছেড়েছিল। সে ভেবেছিল জায়গা পাল্টালে হয়তো কষ্ট কমবে, কিন্তু কষ্ট তো তার সাথে সাথেই পথ চলতে শুরু করেছিল। পাটনা এমন এক শহর যা যেমন স্বপ্ন দেখার সুযোগ দেয়, তেমনি নির্দয়ভাবে স্বপ্ন ভেঙেও দেয়। যেখানে প্রতি মোড়ে যেমন আশা পাওয়া যায়, তেমনি মেলে হতাশা। অমিত যখন প্রথম সেখানে পৌঁছল, তার কাছে না ছিল কোনো পরিচয়, না ছিল কোনো আশ্রয়, না ছিল কোনো আপনজন। প্রথম কয়েকদিন সে রেলওয়ে স্টেশনে কাটিয়েছে। প্ল্যাটফর্মের ঠান্ডা মেঝে, উপর দিয়ে চলে যাওয়া ট্রেনের তীব্র আওয়াজ, অচেনা মানুষের ভিড়, আর তাদের মাঝে নিজেকে আরও বেশি একা অনুভব করা। এটাই তার দুনিয়া হয়ে গিয়েছিল। অনেক সময় ক্ষুধায় পেট জ্বলে উঠত, চোখের সামনে অন্ধকার নেমে আসত, কিন্তু সে কারো কাছে হাত পাতার মতো মানুষ ছিল না। দিনে সে ছোটখাটো কাজ খুঁজত। কখনো ধাবায় বাসন মাজত, যেখানে গরম পানিতে হাত দিলে আঙুল পুড়ে যেত। কখনো গুদামে বোঝা টানত, যেখানে ঘাম আর ক্লান্তি একসাথে ঝরত। সন্ধ্যা হতে হতে সে ক্লান্তিতে চুরমার হয়ে যেত, শরীর আর সায় দিত না। কিন্তু রাতে যখন বাকিরা ঘুমিয়ে পড়ত, প্ল্যাটফর্মের আলো ম্লান হয়ে আসত, তখন অমিত এক কোণে বসে নিজের বইগুলো খুলে বসত। সেই বইগুলো যেখানে সে নিজের ভবিষ্যৎ দেখেছিল। লোকে তাকে দেখে হাসত, কেউ খোঁচা দিত, কেউ মজা ওড়াত, আরে দেখো মজদুরি করে অফিসার হবে। অমিত কিছু বলতো না, রাগ করত না, সাফাই দিত না, শুধু চুপচাপ পাতা উল্টাত। তার মনে হতো কথা দিয়ে নয়, সময় দিয়ে জবাব দিতে হবে। এক প্রচণ্ড শীতের রাতে তার শরীর খুব খারাপ হয়ে গেল। তীব্র জ্বরে শরীর কাঁপছিল। স্টেশনে পড়ে থাকতে থাকতে তার অবস্থা সংকটাপন্ন হয়ে উঠল। চোখ মেললে সবকিছু ঝাপসা লাগত। ঠিক সেই সময়ে একজন বয়স্ক মানুষ তার কাছে এলেন। সাদা কুর্তা, সাধারণ পোশাক, চোখে অভিজ্ঞতার গভীরতা আর মুখে কঠোরতা নয়, বরং আপন ভাব ছিল। তিনি তাকে দেখলেন, থামলেন এবং জিজ্ঞেস করলেন, বাবা, এখানে কেন পড়ে আছো? এই প্রশ্নটি এমন ছিল যেন কেউ তার ভেতরে জমে থাকা পাহাড় সম কষ্টকে নাড়া দিল। অমিত প্রথমবারের মতো কোনো অপরিচিত মানুষের সামনে কেঁদে ফেলল। তার কান্নায় ছিল বছরের পর বছর জমে থাকা বেদনা। সে তার পুরো গল্প শুনিয়ে দিল, দারিদ্র্য, স্বপ্ন, পড়াশোনা, কাব্য, ডিভোর্স, আর নিজের ভেঙে যাওয়া মন। সে বলে গেল, আর সেই বৃদ্ধ চুপচাপ শুনলেন, কোনো বাধা না দিয়ে, কোনো বিচার না করে। তিনি ছিলেন শিবশঙ্কর প্রসাদ, একজন অবসরপ্রাপ্ত অধ্যাপক, যিনি জীবনকে বই দিয়ে নয়, পরিস্থিতি দিয়ে পড়েছিলেন। তিনি অমিতকে নিজের ছোট ঘরে জায়গা দিলেন, দুবেলা খাবার, পরিষ্কার বিছানা, আর সবচেয়ে বড় কথা, ভরসা।
এমন এক ভরসা যা অমিত অনেক বছর অনুভব করেনি। তিনি তাকে বলেছিলেন, যদি সত্যিই কিছু হতে চাও তবে আগে নিজের ওপর ভরসা করতে শেখো। এই কথাগুলো অমিতের হৃদয়ের গভীরে গেঁথে গেল। এখান থেকেই অমিতের আসল লড়াই শুরু হলো। এখন সে শুধু পরিস্থিতির সাথে নয়, নিজের সাথেও লড়ছিল। দিনে সে লাইব্রেরিতে ঘন্টার পর ঘন্টা বসে পড়ত, বইয়ের পাতায় নিজেকে হারিয়ে ফেলত। রাতে পুরনো নোটগুলো গুছিয়ে পড়ত, নিজের ভুলগুলো খুঁজে বের করত। অনেক সময় বই কেনার টাকা থাকত না, তখন সে শুধু লাইব্রেরিতে বসে থাকত, যেন সেখানে বসে থাকলেই জ্ঞান তার ভেতরে প্রবেশ করবে। অনেক সময় না খেয়ে ঘুমাতে হতো, পেট খালি থাকত কিন্তু চোখে ঘুম আসত না। সে পড়াশোনা ছাড়ল না। প্রথমবারের মতো সে প্রতিযোগিতামূলক পরীক্ষা দিল, ফেল। রেজাল্ট দেখার সময় তার হাত কাঁপছিল, কিন্তু সে নিজেকে সামলে নিল। দ্বিতীয়বার দিল, আবার ফেল। এবার বুকটা আরও ভারী হয়ে গেল। তৃতীয়বার দিল, এবং এবার আরও শোচনীয়ভাবে ফেল। মনে হলো সব পরিশ্রম বৃথা গেল। প্রতিটা রেজাল্টের পর তার কাব্যর মুখ মনে পড়ত। সে ভাবত, আজ যদি সে পাশে থাকত তবে হয়তো মনোবল আরও বাড়ত, হয়তো সে চুপচাপ এক গ্লাস জল এগিয়ে দিত। কিন্তু এখন আফসোস করে কিচ্ছু বদলানোর ছিল না। একদিন শিবশঙ্করজি তাকে বললেন, হার সেই মানে যে থেমে যায়, তুমি তো থামোনি। এই কথাটি অমিতের জন্য অবলম্বন হয়ে দাঁড়াল। সে আবার উঠে দাঁড়াল। এবার সে তার প্রস্তুতির ধরন পাল্টে ফেলল। নিজের ভুলগুলো বুঝল, নিজেকে দোষারোপ না করে নিজেকে শুধরে নিল। সে ঠিক করল, এখন সে শুধু অফিসার হওয়ার জন্য পড়বে না, বরং নিজের আত্মসম্মান ফিরে পাওয়ার জন্য পড়বে। নিজের সেই অস্তিত্বের জন্য পড়বে যা কোথাও হারিয়ে গিয়েছিল। বছর কেটে গেল, সময় চুপচাপ তার পরীক্ষা নিল। অমিতের চেহারা বদলে গিয়েছিল। চোখে আগের মতো সেই সারল্য ছিল না, কিন্তু এক অদ্ভুত গভীরতা চলে এসেছিল। সে এখন কথা কম বলত, চিন্তা বেশি করত, প্রতিটা সিদ্ধান্ত মেপে নিত। আর তারপর এলো সেই দিন, রেজাল্ট বোর্ডে তার নাম ছিল আইএএস অমিত কুমার। সেই মুহূর্তে সে না কোনো খুশির চিৎকার শুনতে পেল, না চোখের সামনে কিছু পরিষ্কার দেখতে পেল। যেন সময় থমকে গিয়েছিল। সেদিন সে কোনো উৎসব করল না, মিষ্টি বিলোল না, কাউকে ফোনও করল না। সে শুধু চুপচাপ শিবশঙ্করজির পায়ে লুটিয়ে পড়ে অঝরে কাঁদতে লাগল। সেই চোখের জল ছিল খুশির, কষ্টের আর ত্যাগের। শিবশঙ্করজি তার মাথায় হাত রেখে বললেন, এখন মনে রেখো, পদ বড় হতে পারে, কিন্তু মানুষ তার চেয়েও বড় হওয়া উচিত। ট্রেনিং শেষ হলো, প্রথম পোস্টিং পেল। অমিত কাজ শুরু করল সততার সাথে, কোনো লোক দেখানো প্রচার ছাড়াই। যেখানেই সে গেল, সেখানকার মানুষ প্রথমবারের মতো এমন এক অফিসার দেখল যে ফাইলের আগে মানুষকে গুরুত্ব দিত, যে গরিবের কথা শুনত, যে ক্ষমতাকে সেবা বলে মনে করত। বছরের পরিশ্রম সার্থক হল, সময় ঘুরে দাঁড়ালো। অমিত এখন জেলা শাসক, ডিএম হল। সেই মানুষটি যে একদিন স্টেশনে রাত কাটাত, আজ সরকারি গাড়িতে বসে সিদ্ধান্ত নেয়। কিন্তু তার চোখে আজও সেই কুঁড়েঘর জীবন্ত ছিল, সেই কাঁচা দেওয়াল, সেই নিস্তব্ধতা, আর সেই নারী যাকে সে একদিন হারিয়ে ফেলেছিল, আর যাকে সে কখনোই ভুলতে পারেনি। আর ওদিকে গ্রামের সেই শেষ প্রান্তে, যেখানে একদিন তার আর কাব্যর জীবন একসাথে চলার শপথ নিয়েছিল, সেখানে এখন শুধু কাব্য ছিল, একা, কিন্তু ভেঙে পড়া নয়। ডিভোর্সের পর কাব্য কারও আশ্রয় যায়নি। বাপের বাড়িতেও জায়গা ছিল না। ভাইয়ের নিজস্ব সীমাবদ্ধতা ছিল। মা আগেই পৃথিবী ছেড়ে চলে গিয়েছিলেন। এমন অবস্থায় গ্রামের পঞ্চায়েত তাকে গ্রামের বাইরে মাঠের পাশে পড়ে থাকা এক পুরনো কুঁড়েঘরে থাকার অনুমতি দিল। সেই কুঁড়েঘর, যেখানে বর্ষায় ছাদ চুইয়ে জল পড়ত, শীতে বাতাস হাড় পর্যন্ত কাঁপিয়ে দিত, যেখানে রাতে প্রদীপ নিভে গেলে অন্ধকার যেন কথা বলত। কিন্তু কাব্য কখনো অভিযোগ করেনি। সকালে সে সবার আগে উঠত, পাশের কুঁয়ো থেকে জল ভরে আনত, তারপর গ্রামের বাচ্চাদের পড়াতে বসত। কোনো পারিশ্রমিক নেই, কোনো নামডাকের মোহ নেই, শুধু মন দিয়ে পড়ানো। বাচ্চারা তাকে দিদি নয়, মা বলে ডাকত। দিনে কখনো কারো খেতে কাজ করত, কখনো কারো ঘর পরিষ্কার করত। যা পেত তাতেই দিন কাটাত। অনেক সময় এমনও হতো যে সারা দিন কাজ করার পর খাওয়ার জন্য শুধু একটা শুকনো রুটি জুটেছে। তখন সে সেই রুটিটিকেও দুভাগে ভাগ করত, এক ভাগ নিজের জন্যে, আর অন্য ভাগটি কোনো ক্ষুধার্ত শিশুর জন্যে। গ্রামবাসীরা শুরুতে খোঁচা দিত, ডিভোর্সি মেয়ে, এর কাছে যেও না। কিন্তু সময়ের সাথে সাথে সেই মানুষগুলোই তার কাছে আসতে শুরু করল। কারো বাচ্চা অসুস্থ হলে বা কারো ঘর ভেঙে গেলে সবার আগে কাব্যর নাম নেওয়া হতো। কারণ সে কথা শুনত, কোনো প্রশ্ন ছাড়া, কোনো বিচার ছাড়া। মাঝে মাঝে রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ত, কাব্য কুঁড়েঘরের বাইরে বসে আকাশের দিকে তাকিয়ে থাকত। তারাদের মাঝে সে কোথাও অমিতের মুখ দেখতে পেত, সেই মুখ
যা একসময় তার নিজের ছিল। তার চোখে জল চলে আসত, কিন্তু সে তা মুছে ফেলত। যে চলে গেছে তাকে অভিশাপ দিয়ে কি লাভ, সে নিজেই নিজেকে বলত। বছর গড়াল, কাব্যের বয়স বাড়তে লাগল, কিন্তু তার মুখের শান্তি একই রয়ে গেল। পরিশ্রম তার কোমর কিছুটে নুইয়ে দিয়েছিল, হাতে ফাটল ধরেছিল, কিন্তু আত্মসম্মান আজও সোজা হয়ে দাঁড়িয়েছিল। একবার গ্রামে বড় বিপদ এলো, বন্যা এলো, অনেক ঘর ভেসে গেল, মানুষ আতঙ্কিত হয়ে পড়ল। সেই হাহাকারের মাঝে কাব্যই ছিল যে বাচ্চাদের নিয়ে উঁচু জায়গায় পৌঁছালো, নিজে অভুক্ত রইল, কিন্তু অন্যদের সামলে রাখল। সেদিন গ্রামবাসীরা প্রথমবারের মতো অনুভব করল এই নারী দুর্বল নয়। পরে যখন সরকারি সাহায্য এলো, কাব্য নিজের নাম তালিকায় লেখালো না, বলল, যাদের ঘর ভেসে গেছে আগে তাদের দিন। ধীরে ধীরে তার কুঁড়েঘরটি শুধু থাকার জায়গা থাকল না, তা অনেকের অবলম্বন হয়ে উঠল। কিন্তু শরীর আর সায় দিচ্ছিল না। নিরন্তর পরিশ্রম, অপুষ্টি আর বয়স সবকিছুর ছাপ দেখা দিচ্ছিল। একদিন মাঠ থেকে ফেরার পথে সে অজ্ঞান হয়ে পড়ে গেল। গ্রামবাসীরা তাকে তুলে কুঁড়েঘরে নিয়ে এলো। ডাক্তার অনেক দূরে ছিল, ওষুধ ছিল না। জ্ঞান ফিরতেই কাব্য প্রথম প্রশ্ন করল, বাচ্চারা ঠিক আছে তো? সেই রাতে সে অনেকক্ষণ কাঁদল, ব্যথায় নয়, একাকিত্বে। সেই রাতেই সে এক অদ্ভুত স্বপ্ন দেখল। একটি সরকারি গাড়ি গ্রামে আসছে, অনেক ভিড়, আর সেই ভিড়ের মাঝে অমিত। সে ধরফর করে উঠে বসল। ঘামে ভেজা শরীর নিয়ে সে নিজেকে বলল, না, এখন আর নয়। সে জানত না যে এটি শুধু স্বপ্ন ছিল না, ছিল আগত সময়ের পদধ্বনি। কাব্য আজও সেই কুঁড়েঘরেই ছিল। না তার কাছে টাকা ছিল, না শক্তি, না পরিচিতি, কিন্তু তার কাছে এমন কিছু ছিল যা বড় বড় অফিসারদের কাছেও থাকে না: মনুষ্যত্ব। সময়ের সবচেয়ে বড় জাদু এটাই যে সে মানুষকে ঠিক সেখানেই এনে দাঁড় করিয়ে দেয় যেখান থেকে সে একদিন পথ বদলে পালিয়েছিল। সেদিন পুরো জেলায় তোলপাড় চলছিল। খবর রটেছে নতুন ডিএম সাহেব গ্রাম পরিদর্শনে আসছেন। সরকারি গাড়ি, পুলিশের জিপ, অফিসার আর কর্মচারীরা। গ্রামের মানুষ আগে কখনো এমন দৃশ্য দেখেনি। সবাই নিজের ঘরের বাইরে দাঁড়িয়েছিল। কারো মনে আশা ছিল, কারো মনে ভয়। গ্রামের সেই শেষ প্রান্তে, সেই পুরনো কুঁড়ে ঘরে কাব্য জ্বরে পড়ছিল। সে শোরগোল শুনেছে, গাড়ির আওয়াজ পেয়েছে, কিন্তু ওঠার মতো শক্তি ছিল না। সে শুধু খাটে শুয়ে ছাদের দিকে তাকিয়েছিল, যেখান থেকে এক ফোঁটা জল চুইয়ে পড়ছিল। গ্রামের মোড়ল দৌড়ে এলো। কাব্যবন, ডিএম সাহেব গ্রামে এসেছেন, গরিবের অবস্থা দেখতে বেরিয়েছেন। কাব্য আধফোজা চোখে তাকালো। তার মুখে কোনো কৌতূহল ছিল না। সে শুধু বলল, ভালো কথা, কারো উপকার যেন হয়। ওদিকে কালো কাঁচ লাগানো সরকারি গাড়ি গ্রামের শেষ মোড়ে এসে থামল। দরজা খুলল, ডিএম সাহেব নিচে নামলেন। সাদা শার্ট, সাধারণ প্যান্ট, মুখে গাম্ভীর্য আর চোখে শাসন। পুরো প্রশাসন তার পেছনে পেছনে। অমিত, সেই অমিত যে একদিন খালি হাতেই গ্রাম ছেড়ে বেরিয়েছিল। সে চারদিকে তাকাচ্ছিল। কাঁচা ঘর, ক্ষুধার্ত মুখ, খালি পায়ের শিশু, সব কিছু তাকে বিঁধছিল। হঠাৎ তার নজর সেই কুঁড়েঘরটির উপর পড়ল। বুকটা অদ্ভুতভাবে কেঁপে উঠল। পা দুটো যেন আপনা থেকেই সেই দিকে চলতে শুরু করল। মোড়ল ঘাবড়ে গেল। সাহেব, এই ঘরটা অনেক পুরনো, এখানে। অমিত হাত তুলে তাকে থামিয়ে দিল। এখান থেকেই শুরু করব। ভিড় স্তব্ধ হয়ে গেল। অমিত কুঁড়েঘরটির সামনে দাঁড়িয়েছিল, সেই ঘর যেখানে তার জীবনের সবচেয়ে বড় সত্য লুকিয়েছিল। ভেতর থেকে কোনো নারীর মৃদু কাশির শব্দ এলো। অমিত বলল, কেউ আছেন? কাব্যর চোখ খুলে গেল। এই আওয়াজ? সে পাশ ফিরল। বুকটা ধরফর করতে লাগল। কুঁড়েঘরের দরজা খুলল। অমিত ভেতরে প্রবেশ করল। অন্ধকার, নোনা ভাব, ওষুধের গন্ধ, আর সামনে এক শীর্ণকায় নারী। শুকনো ঠোঁট, পরিশ্রান্ত চোখ। অমিত এক পলক তাকালো, আর পরের মুহূর্তেই যেন তার পায়ের তলার মাটি সরে গেল। কাব্য? কাব্য তার দিকে তাকালো। এক মুহূর্তের জন্য সময় থমকে গেল। কেউ কাঁদল না, কেউ কথা বলল না, শুধু চোখ কথা বলছিল। কাব্য চিনতে পেরেছিল, সে কোনো ডিএমকে দেখছিল না, সে তার ফেলে আসা জীবনকে দেখছিল। অমিতের গলা শুকিয়ে এলো, তার কণ্ঠ কাঁপছিল। তুমি এখানে? কাব্য মৃদু হাসল, সেই পুরনো হাসি। ও বলল, এখানেই তো ছিলাম সব সময়। বাইরে ভিড় জমেছিল, অফিসাররা কিছুই বুঝতে পারছিল না। অমিত চারদিকে তাকালো। ভাঙা কুঁড়ে ঘর, ফুটো ছাদ, খালি হাড়ি পাতিল। তার চোখে জল চলে এলো। তার মনে পড়ল, এই নারীই একদিন তার জন্য না খেয়ে ঘুমাত, আর আজ সে ডিএম, আর কাব্য এই অবস্থায়। অমিত হঠাৎ সবার সামনে নুইয়ে পড়ল। সে কাব্যর পা ছুঁয়ে প্রণাম করল। পুরো গ্রাম স্তব্ধ হয়ে গেল। মোড়লের মুখ হা হয়ে গেল, অফিসারদের চোখে জল এলো। অমিতের কণ্ঠ রুদ্ধ হয়ে আসছিল। আমি অফিসার হয়েছি ঠিকই, কিন্তু মানুষ হতে
অনেক দেরি করে ফেলেছি। কাব্যর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। সে মৃদুস্বরে বলল, দাঁড়ান সাহেব, লোকে দেখছে। অমিত মাথা নিচু করে রইল। সেই মুহূর্তে সে কোনো ডিএম ছিল না, কোনো বড়লোক ছিল না, সে ছিল শুধু এক অপরাধী মানুষ। গ্রামের সেই ছোট্ট কুঁড়েঘরের সামনে সেদিন সময় যেন স্থির হয়ে গিয়েছিল। ডিএম অমিত তখনও মাথা নিচু করে দাঁড়িয়েছিল। তার কাঁধে ছিল ক্ষমতার জৌলুস, কিন্তু চোখে ছিল শুধু অনুশোচনার ছায়া। কাব্য ধীরে ধীরে নিজেকে সামলে নিয়ে খাটে উঠে বসল। তার শরীর দুর্বল ছিল, কিন্তু কণ্ঠে ছিল সেই পুরনো স্থৈর্য। ফেলে আসা গতকালকে আঁকড়ে ধরে থাকলে আজ বদলায় না। কাব্য খুব শান্ত স্বরে বলল, যা হওয়ার ছিল হয়ে গেছে অমিত, এখন তুমি তোমার পথে আর আমি আমার। অমিতের চোখ দিয়ে জল বইতে লাগল। প্রথমবারের মতো সে প্রাণ খুলে কাঁদছিল। অফিসারের মতো নয়, কোনো শক্তিশালী মানুষের মতো নয়, বরং এমন এক মানুষের মতো যে অনেক দেরিতে সত্যকে চিনতে পেরেছে। সে কম্পিত কণ্ঠে বলল, আমি তোমার কাছে কিছু চাই না কাব্য, না সাথ, না ক্ষমা। শুধু এটুকুই চাই যে আজ আমি যা কিছু হয়েছি তার বিনিময়ে তোমার ত্যাগের ঋণ যেন কিছুটা শোধ করতে পারি। কাব্য তার দিকে তাকালো। তার চোখে না ছিল রাগ, না ছিল কোনো আশা, ছিল শুধু এক গভীর উপলব্ধি। ও বলল, ঋণ শোধ করার জিনিস নয় অমিত, ওটা স্মৃতি হয়ে থেকে যায়। অমিত সেই মুহূর্তেই সিদ্ধান্ত নিয়ে নিল। সে কর্মকর্তাদের ডাকল। গ্রামে সেদিনই আদেশ জারি হল, কোণে ঘরের জায়গায় পাকা ঘর হবে, গ্রামে স্কুল খুলবে, একটি ছোট স্বাস্থ্যকেন্দ্র হবে এবং এতিম শিশুদের জন্য হোস্টেল হবে। কিন্তু সবচেয়ে চমকে দেওয়ার মতো বিষয় হল, যখন অমিত বলল এই সব কিছুর নাম হবে কাব্য দেবী ট্রাস্ট, কাব্য তৎক্ষণাৎ না করে দিল। আমার নাম চাই না। সে বলল, যদি কিছু করতে চান তবে নাম ছাড়াই করুন। অমিত মাথা নিচু করল। ঠিক আছে, কিন্তু এই সব কিছু আপনার কারণেই হবে। সেই দিনের পর অমিত অনেকবার গ্রামে এসেছে, কিন্তু প্রতিবার কোনো গাড়ি বা লোকলস্কর ছাড়াই আসত। সে কুঁড়েঘরের বাইরে বসে বাচ্চাদের পড়তে দেখত, গ্রামের বয়স্ক মহিলাদের সাথে কথা বলত, আর কাব্যর কাছে গিয়ে শুধু তার খোঁজ নিত। না কোনো সম্পর্ক নতুন করে জোড়া হলো, না কোনো প্রতিশ্রুতি দেওয়া হলো। কাব্য কখনো সাথে ফেরার কথা বলেনি, অমিত কখনো জেদ করেনি। দুজনেই নিজ নিজ অবস্থানে থেকে মানুষ হওয়া বেছে নিয়েছিল। কয়েক মাস পর কাব্যর শরীর হঠাৎ খুব খারাপ হয়ে গেল। এবার অমিত তাকে শহরের সেরা হাসপাতালে ভর্তি করালো। চিকিৎসা শেষ হল, কাব্য বেঁচে ফিরল। যখন তার জ্ঞান ফিরল, অমিত বাইরে বেঞ্চে বসেছিল। হাতে ফাইল নেই, মোবাইল নেই, আছে শুধু শূন্য দৃষ্টি। কাব্য মৃদু হেসে বলল, আজ যদি তুমি এই সব কিছু করতে পারছ, তবে আর কোনো নারীর জীবন যেন ভেঙে না যায়। অমিতের চোখে আবার জল এলো। সে মাথা নাড়ল, কথা দিচ্ছি। সময় বয়ে গেল, গ্রাম বদলে গেল, বাচ্চারা পড়াশোনা করতে লাগল, মানুষ চিকিৎসা পেতে শুরু করল। কুঁড়েঘরটি এখন একটি সাদা পাকা ঘর হয়ে গিয়েছিল। কিন্তু কাব্য সেই আগের মতোই সাধারণ জীবনযাপন করতে লাগল। সেই প্রদীপ, সেই নিস্তব্ধতা, আর সেই মনুষ্যত্ব। আর অমিত, সে একজন ভালো ডিএম হলো ঠিকই, কিন্তু তার চেয়েও বেশি একজন শ্রেষ্ঠ মানুষ হয়ে উঠল। এই গল্পের সবচেয়ে বড় শিক্ষা হল, সাফল্য যদি সম্পর্কগুলোকে পিষে দিয়ে পাওয়া যায়, তবে সেই সাফল্য অপূর্ণ। মানুষের আসল পরিচয় তার পদে নয়, তার ব্যবহারে হয়। আর মাঝে মাঝে জীবন আমাদের উচ্চতায় শুধু এজন্যই পৌঁছে দেয়, যাতে আমরা নিচে ঝুঁকে দেখতে পারি যে আমরা কাকে পেছনে ফেলে এসেছিলাম। এখন আপনাদের কাছে একটি প্রশ্ন, আপনার জীবনে কি এমন কোনো মানুষ আছে যে আপনার কঠিন সময় পাশে দাঁড়িয়েছিল? আপনি কি কখনো তাকে মন থেকে ধন্যবাদ জানিয়েছেন? যদি এই গল্পটি আপনার হৃদয় স্পর্শ করে থাকে, তবে এটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এমন সব সত্য ও আবেগঘন গল্পের জন্য সাথেই থাকুন, কারণ মাঝে মাঝে একটি গল্প কারো জীবন বদলে দিতে পারে।